হাইপারট্রফির एग्जांपल কোথায় হয়, কখন হয়? ম্যাম ফিজিওলজিক্যাল হলো ম্যাম প্রেগন্যান্ট ইউটেরাস, আর প্যাথোলজিক্যাল হলো ম্যাম হাইপারট্রফিক কার্ডিও মায়োপ্যাথি। হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে। এছাড়া আরেকটা বলেছিলাম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে ডিউ টু হাইপারটেনশন। জি ম্যাম। আনকন্ট্রোলড হাইপারটেনশন যদি থাকে তাহলে তাদের লেফট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হতে পারে সার্কুলেটরি ওভারলোড বাড়ার কারণে। তাহলে ভেরি গুড, হাইপারট্রফি গেল। হাইপারপ্লাসিয়া সেটা হচ্ছে ইনক্রিজ ইন দা নাম্বার অফ সেলস ইন এন অর্গান অর টিস্যু রেজাল্টিং ইনক্রিজ ইন ভলিউম অর মাস অফ এন অর্গান। তাহলে দুইটা পার্ট, ম্যাম একটা আপনি ডেফিনিশনের কিন্তু দুইটা পার্ট। ম্যাম আপনি লাস্ট ক্লাসে হাইপারট্রফি মেকানিজমটা পড়েছিলেন, ওটা একটু বুঝাই দিবেন? ওটা বুঝি নাই কত কোনটা? জি ম্যাম। হাইপারট্রফি এর মেকানিজমটা। মেকানিজম থাকবে না, মেকানিজম একটু পরে গিয়ে, পরে আমরা সবগুলো মেকানিজম বলবো। হাইপারপ্লাসিয়া, কারণ আমরা তোমাদের পরীক্ষাতে আমরা দেখছি পড়া শেষ করতে পারছি না। আমাদের 19 তারিখে আমাদের যে যে সিলেবাস সেটা আমরা শেষ করতে পারছি না। ম্যাম আমাদের তো শর্ট করে পড়াবে বলছিল, স্যার তো বলছিল শর্ট করে সব। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, ছোট করে এক্সাম নিয়ে বলছে। আমাদেরকে বলছিল ছোট করে, হ্যাঁ মানে ম্যাম। অল্প অল্প ছোট করে। করে শোনো, আমার কথা শোনো। আমাদের থাকবে অ্যাডাপ্টেশন, তারপরে থাকবে সেল ইনজুরি। সেল ইনজুরি তোমাদের শেষ হয়েছে, অ্যাডাপ্টেশন শেষ। এরপরে থাকবে হচ্ছে ইনফ্লামেশন, হিমোডাইনামিক্স। 4টা টপিক থাকবে। আমাদের আরো টপিক জেনারেলের আমাদের আরো টপিক বাকি আছে। 4টা টপিক থাকবে, অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, হিমোডাইনামিক্স। সম্ভবত তোমাদের স্টার্ট হয়েছে হিমোডাইনামিক্স, ইডিমা। না ম্যাম, তাহলে হিমোডাইনামিক্স আর ইনফ্লামেশন নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে। আমরা আজকে হাইপারপ্লাসিয়া মেটাপ্লাসিয়া শেষ করে অ্যাডাপ্টেশন শেষ করে দিব। হাইপারপ্লাসিয়া দেখো, হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ ইন দা নাম্বার অফ দা সেল ইন অ্যান অর্গান অর টিস্যু রেজাল্টিং ইনক্রিজ ভলিউম অর টিস্যু। তাহলে কি হচ্ছে, নাম্বার অফ সেল বাড়ছে এবং আলটিমেটলি টিস্যুটার ভলিউম অথবা মাস বাড়বে, মাসটা বেড়ে যাবে। আমরা যেমন হাইপারট্রফি দেখলাম যে সাইজটা বাড়ছে, আলটিমেটলি অর্গানের সাইজ বাড়ছে, কিন্তু এখানে হচ্ছে নাম্বার বাড়বে, আলটিমেটলি ভলিউম অথবা মাস অফ অর্গান বাড়বে। দেখো হাইপারট্রফি যেমন নরমাল সেল যদি 4টা সেল থাকে, তাহলে হাইপারপ্লাসিয়াতে সে 8টা সেল হয়ে গেছে। টাইপ এটাও এবং প্যাথোলজিক্যাল হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হতে পারে। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া দেখো কোথায় হয়, এক্সাম্পল ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া কিভাবে, প্রেগন্যান্ট ইউটেরাস, ব্রেস্ট ডিউরিং পিউবার্টি, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, ব্রেস্টের হরমোনাল। তাহলে এগুলো হচ্ছে হরমোন ইনডিউস, হরমোনাল ইফেক্ট বেশি হয় হরমোন, তখন দেখা যাচ্ছে হরমোনাল ইফেক্টের কারণে প্রেগন্যান্ট ইউটেরাসে হচ্ছে, ব্রেস্টে হচ্ছে। তাহলে প্রেগন্যান্ট ইউটেরাস এবং ব্রেস্ট ডিউ টু হরমোনের জন্য হাইপারট্রফিও হচ্ছে এবং হাইপারপ্লাসিয়াও হচ্ছে। আবার নেফ্রেক্টমি ইউনিল্যাটারাল, মানে এক পাশে নেফ্রেক্টমি মানে কিডনি কেটে ফেলা হলো, নেফ্রেক্টমি। নেফ্রেক্টমি, ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি যদি করা হয়, তাহলে হাইপারপ্লাসিয়া অফ রিমেনিং কিডনি, আর কিডনি আর যেটা বাকি আছে সেটাতে কি হবে, হাইপারপ্লাসিয়া হবে। সেখানে রিমেনিং কিডনি আসলে অন্যটাতে না। ধরো আমি নেফ্রেক্টমি করলে, ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি করলে রিমেনিং কিডনিটা আর যেটা বাকি আছে সেখানে হাইপারপ্লাসিয়া হয়ে যাবে। একইভাবে যদি হেপাটেক্টমি করা হয়, পার্শিয়াল হেপাটেক্টমি মানে অর্ধেক, যদি হেপাটেক্টমি মানে হচ্ছে লিভার অপারেশন করা হয়, লিভারের কোনো যদি কার্সিনোমা থাকে, ধরো একটা লোব ফেলে দেওয়া হলো, তাহলে আর অর্ধেক যেটুকু বাকি আছে সেইখানকার যে রিজার্ভ সেলগুলো আছে সেইগুলার প্রলিফারেশন হয়ে, স্টেম সেল প্রলিফারেশন হয়ে হাইপারপ্লাসিয়া অফ দ্য লিভার হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া। কোথায় কোথায় পড়লাম, নেফ্রেক্টমির পরে হতে পারে, লিভারে হতে পারে, পার্শিয়াল হেপাটেক্টমির পরে। এছাড়া প্রেগন্যান্ট ইউটেরাস, ব্রেস্ট ডিউরিং ব্রেস্টের কখন, ডিউরিং পিউবার্টি, ল্যাকটেশন অথবা প্রেগন্যান্সির সময় হাইপারপ্লাসিয়া হতে পারে। হাইপারপ্লাসিয়া দেখো
প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া, এটা একটু এক্সাম্পলটা দেখো। প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া হতে পারে endometrial hyperplasia, benign prostatic hyperplasia, nodular hyperplasia of the thyroid. Pathological আগেরগুলো পড়লাম আমরা ফিজিওলজিক্যাল, endometrial hyperplasia, benign prostatic hyperplasia, nodular hyperplasia of prostate. প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোথায় হতে পারে? তাহলে ফিমেলের একটা অর্গান এন্ডোমেট্রিয়াম মানে ইউটেরাসের ভেতরের লেয়ারটা, ইউটেরাসের ভেতরে হতে পারে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। আর মেলের একটা অর্গান আছে আমরা জানি প্রোস্টেট, প্রোস্টেট সেখানে হতে পারে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এটা একটা বিনাইন কন্ডিশন। বিনাইন আর বিনাইন মানে হচ্ছে খারাপ না, মেলিগন্যান্ট মানে হচ্ছে আমরা যে ক্যান্সার শুনি সেগুলোকে বলা হয় মেলিগন্যান্ট। নোডুলার of the thyroid, যদি এক্সাম্পল বলতে হয় প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া তখন বলতে হবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, benign prostatic hyperplasia, nodular hyperplasia of the thyroid। দেখো এই যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ইউটেরাসটাকে কাট সেকশন করা হলো। ম্যাম নোডুলার হাইপারপ্লাসিয়া অফ থাইরয়েড, থাইরয়েড 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 গ্ল্যান্ড, এই যে থাইরয়েড আছে না আমাদের গলার ওখানে, থাইরয়েড গ্ল্যান্ড। প্রোস্টেট না থাইরয়েড। প্রথমে নোডুলার হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেটও হয়, এটাকে বলা হয় বিনাইন। হ্যালো, বোঝা যাচ্ছে না ম্যাম। কি কথা বোঝা যাচ্ছে না? না না ম্যাম, ম্যাম। না ম্যাম। ঝামেলা। জন্য আসলাম, আমার ঝামেলা করা নেই মনে হয়। এই যে নরমাল এন্ডোমেট্রিয়াম, এরপরে হাইপারপ্লাস্টিক এন্ডোমেট্রিয়াম। এখানে লেয়ারটা 2 3 3 4 গেল, এখানে এক লেয়ারে কলামনার সেল ছিল, তাহলে এটাকে তখন বলা হবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এটা হচ্ছে ক্যাভিটি অফ ইউটেরাস, ইউটেরাসের ক্যাভিটি তার পাশে এই যে এন্ডোমেট্রিয়াল লাইনিং, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের লাইনিং, সেখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এটা হিস্টোলজিক্যাল সেকশন করার পরে বোঝা যাবে। তারপর দেখো এই যে প্রোস্টেট, এটা হচ্ছে একটা প্রোস্টেট, প্রোস্টেট। কথা শোনা যাচ্ছে? মাইশা ফারজানা, কথা শোনা যাচ্ছে আমার? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এই দেখো এটা হচ্ছে আমার ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, তাই না? এই যে দেখো মেইলের ক্ষেত্রে এটা ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার। দেখা যায় এইখানে একটা ইউরিনারি ব্লাডারের নেকের পরে দেখো এই জায়গায় একটা ওদের গ্ল্যান্ড আছে, সেটার নাম হচ্ছে প্রোস্টেট, গ্ল্যান্ডুলার টিস্যু। এই যে প্রোস্টেটটা দেখো এখানে, এই ছোট নরমাল প্রোস্টেট এরকম ছিল, যখন বড় হলো তখন কিন্তু কি যে হাইপারপ্লাসিয়া মানে ভলিউমে বেড়ে গেছে। আলটিমেটলি বলা হয় যে হাইপারপ্লাসিয়া হলে আসলে হাইপারট্রফিও। দেখো এটা এখন তাহলে সে কি করবে? সে এই যে ইউরেথ্রাতে চাপ দিবে, ইউরেথ্রাতে চাপ দিলে তাহলে সে বারবার কমপ্লেন করবে, তার বারবার প্রস্রাব হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না। তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, সরি প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। দেখো হাইপারপ্লাসিয়া মানে কি এরকম, দেখো নরমাল, নরমাল সেল, এই দেখো এটা একটা নরমাল, সেখান থেকে এই সেলটা বড় হলো, সে হচ্ছে হাইপারট্রফি। কিন্তু হাইপারপ্লাসিয়া মানে কি রকম? দেখো এখানে যা ছিল এই যে অনেকগুলো সেল হওয়া হাইপারপ্লাসিয়া, এটাকে বলা হয় ডিফিউজ হাইপারপ্লাসিয়া। আর একটা ফোকাল, ফোকাল মানে অল্প এরিয়াতে যদি হয় তখন বলা হয় ফোকাল, আর ডিফিউজ মানে পুরাটা জুড়ে যদি হয় তখন তাকে বলা হয় ডিফিউজ হাইপারপ্লাসিয়া। এগুলো তোমাদের লাগবে না, এটা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য বলা। এবার দেখো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়ার মধ্যে পার্থক্য কি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হাইপারট্রফি হচ্ছে ইনক্রিজ ইন সাইজ অফ সেল, হাইপারপ্লাসিয়া ইনক্রিজ ইন নাম্বার অফ সেল। সাথে রেজাল্টিং লিখলে খুবই ভালো, রেজাল্টিং ইন ইনক্রিজ ইন দ্য সাইজ অফ এন অর্গান, রেজাল্টিং ভলিউম অর মাস অফ এন অর্গান। সেলস ইনভলভ, কোন কোন সেল ইনভলভ থাকে হাইপারট্রফির ক্ষেত্রে? পার্মানেন্ট সেল, লেভাইল সেল, স্টেবল সেল। আলটিমেটলি সব সেলে কি হতে পারে?
হাইপারট্রফি হতে পারে, কিন্তু হাইপারপ্লাসিয়া সব সেলে হবে না। কোন সেলটাতে হবে না? পার্মানেন্ট সেলে কোনো হাইপারপ্লাসিয়া হবে না, তাহলে লেভাইল এবং স্টেবল সেলে হবে। তার মানে হাইপারপ্লাসিয়া হওয়ার জন্য আলটিমেটলি কি লাগে? মাইটোসিস। প্লাসিয়া মানে নাম্বারে বাড়বে, মাইটোসিসের মাধ্যমে বাড়বে। তাহলে হাইপারপ্লাসিয়াতে মাইটোসিস প্রেজেন্ট, হাইপারট্রফিতে নো মাইটোসিস, শুধুমাত্র সেলের সাইজে বাড়বে, নাম্বারে বাড়বে না। এটার স্টিমুলাই দেখা যায় মেকানিক্যাল স্টিমুলার জন্য হয়, কিন্তু হাইপারপ্লাসিয়া হয় মেকানিক্যাল স্টিমুলাই। ধরো কারো কাছে যদি কোনো মেকানিক্যাল কোনো কারণ, যেমন যেটা আমরা বললাম একদিকে কি করা হলো, নেফ্রেক্টমি করা হলো, তাহলে অন্য যে তার সে যেহেতু কাজ করতে পারছে না আগের মতো, তাহলে দেখা গেল সে রিজার্ভ সেলগুলো থেকে সেগুলার পরিমাণটা, সেলের সাইজটা বাড়িয়ে দিয়ে রিজার্ভ সেলের, তখন সে এই কাজটা করছে মেকানিক্যাল। আর কেমিক্যাল অথবা হরমোন ইনডিউস হচ্ছে হাইপারপ্লাসিয়া। মেলিগনেন্সি, টার্ন টু মেলিগনেন্সি। হাইপারট্রফি, there is no risk to develop malignancy in case of hypertrophy, but hyperplasia can turn to malignancy. তার মানে হচ্ছে রিস্ক অফ মেলিগনেন্সি থাকবে হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা হাইপারপ্লাসিয়া শেষ করলাম, মেটাপ্লাসিয়া আসি। তাহলে আমরা একটু আরেকবার আগে থেকে একটু রিভাইজ করি। অ্যাট্রফি, হাইপারপ্লাসিয়া, আমরা সেখানে সবাইকে ভাগ করলাম, ফিজিওলজিক্যাল কারণে হতে পারে, প্যাথোলজিক্যাল কারণে হতে পারে। ফিজিওলজিক্যাল কারণে এখন আসি, যে দেখা যাচ্ছে কোনো কারণে যদি ফিজিওলজিক্যাল কারণের মধ্যে কোনো কারণে যদি তার ডিমান্ড বাড়ে অথবা হরমোন যদি এক্সেসিভ হরমোন তো আসে, তখন হাইপারট্রফি হয়। অ্যাট্রফি হচ্ছে আবার কমে গেলে, আমরা অ্যাট্রফির অনেকগুলো কারণ জানি। ব্লাড সাপ্লাই কমে গেলে, ইউজ কোনো কিছুর ইউজ কমে গেলে, নার্ভ সাপ্লাই কমে গেলে, সেই ক্ষেত্রে অ্যাট্রফি হয়। হাইপারপ্লাসিয়া দেখা যাচ্ছে একইভাবে হরমোনাল ইফেক্ট। হরমোনাল কারণে কি হচ্ছে, যে যদি এক্সেসিভ হরমোন প্রোডাকশন হয় তখন হাইপারপ্লাসিয়া হবে। কিন্তু মেটাপ্লাসিয়াতে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল নাই। মেটাপ্লাসিয়ার আগে ডেফিনিশনটা আমরা একটু দেখি। ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ। অবশ্যই অ্যাডাপ্টেশন মানে রিভার্সিবল চেঞ্জ। রিভার্সিবল চেঞ্জ in which one differentiated adult cell type, কালার করা দেখো ইম্পর্টেন্ট কথাটা, ডিফারেন্সিয়েটেড বলতে হবে, এবং সেলটা হচ্ছে অ্যাডাল্ট সেল। তাহলে আনডিফারেন্সিয়েটেড সেলকে তারা কিন্তু অ্যাডাল্ট না। তাহলে অ্যাডাল্ট মানে হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল, ডিফারেন্সিয়েটেড অর অ্যাডাল্ট সেল। ডিফারেন্সিয়েটেড অ্যাডাল্ট বলার দরকার নাই, ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে অ্যাডাল্ট। ডিফারেন্সিয়েটেড বলতে হবে অথবা অ্যাডাল্ট, এই কথাটা মাস্ট বলতে হবে। কি টাইপ অফ সেলে হচ্ছে এটা? ইপিথেলিয়াল সেলও হতে পারে, মেসেনকাইমাল সেলও হতে পারে। ইপি মানে এপিথেলিয়াল বুঝিয়েছি, মেসেনকাইমাল। তাহলে এপিথেলিয়াল কি, মেসেনকাইমাল কি? আমরা একটু বেসিক হিস্টোলজিতে যাই। বেসিক হিস্টোলজিতে আমরা যদি টিস্যু বলি, তাহলে বেসিক হিস্টোলজিতে টিস্যু হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, মেসেনকাইমাল টিস্যু। মনে আছে কিনা? এপিথেলিয়াল লাইনিং যেগুলো, সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সাধারণত স্কোমাস, কলামনার, ট্রানজিশনাল অথবা কিউবয়েডাল, এরকম এপিথেলিয়াল টিস্যু ছিল। মনে আছে? অ্যানাটমি, হিস্টোলজিতে পড়েছিল এপিথেলিয়াল টিস্যু। ইয়েস ম্যাম। এই টিস্যু, এই এপিথেলিয়াল টিস্যুগুলোতে এটা কি হতে পারে, সে রিপ্লেসড হয়ে যেতে পারে। স্কোমাস ছিল, ও পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কারণ, ইনসাইটিং কজ, সব সময়ই একটা যদি তার একটা আনফেভারেবল কারণ থাকে, তখন দেখা গেল মানে ইনজুরি থাকে, তখন দেখা যাবে সে স্কোমাসটা থেকে কলামনার হয়ে যেতে পারে, অথবা কলামনার থেকে স্কোমাস হয়ে যেতে পারে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে রিপ্লেসমেন্ট। ওয়ান ডিফারেন্সিয়েটেড, কিন্তু সেলটা কিন্তু আলটিমেটলি অ্যাডাল্ট সেল ছিল। যেমন বাচ্চারা তো সিগারেট স্মোকিং করে না, অ্যাডাল্টরাই তো করে নাকি? অ্যাডাল্ট সেল, যেমন অ্যাডাল্ট ক্রনিক সিগারেট স্মোকিং যদি কেউ করে, তাহলে দেখা যাবে তার, আমরা জানি রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। বারবার যখন সিগারেট স্মোকিং হচ্ছে, তখন এই ধোঁয়াটা কিন্তু তার ওই কলামনার এপিথেলিয়ামটা হচ্ছে একটু লেভাইল, এটা সফিস্টিকেটেড,
কন্ডিশনে সে ভালো থাকে, কিন্তু বারবার যখন তাকে রিটেন দেওয়া হচ্ছে স্মোকিং, তখন সে আর সেখানে সে থাকতে পারে না, সে তখন কি করে নেয়, স্কোমাসে পরিবর্তিত হয়ে যায়, রিপ্লেসড হয়ে যায়। কারণ স্কোমাসে যদি রিপ্লেস হয়, স্কোমাস গুলা সেলগুলা ক্যারাটিন লেয়ার থাকে, স্কোমাস সেলে ক্যারাটিন থাকে, যার কারণে সে এরকম অ্যাডভার্স কন্ডিশনে সে কিছুটা বাঁচতে পারে। তাহলে দেখা গেল তার আগের ফাংশনটা কি হয়ে গেছে, কিন্তু লস হয়ে গেছে। তার কলামনার কিন্তু তার দরকার ছিল, কলামনার ইপিথেলিয়াম থাকার কারণে, কলামনার ইপিথেলিয়াম হচ্ছে সিক্রেশন, এই যে আমরা যে নেজাল সিক্রেশন গুলো সিক্রেশন দেয়, সিক্রেশনের কারণে আমাদের যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে সেগুলো কিন্তু ওয়াশ আউট হয়ে যাচ্ছে। এছাড়া ওখানে সিলিয়া থাকে, সিলিয়ার কারণে, সিলিয়ারি অ্যাক্টিভিটির কারণে এই মাইক্রোবস গুলা কি হয়ে যাচ্ছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে। কিন্তু এখন সে যেহেতু ক্রনিক সিগারেট স্মোকিং এর কারণে দেখা গেল ওখানে আর কলামনার নাই, সেটা কি হয়ে গেল, স্কোমাস হয়ে গেল। তাহলে স্কোমাস ইপিথেলিয়াম হয়ে গেল। তাহলে এইভাবে শুনতেছি না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। তাহলে এই যে রিপ্লেসড হয়ে যাওয়া, ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার অ্যাডাল্ট সেল টাইপ। সেলটা কিন্তু কলামনার যেটা স্কোমাস হয়ে গেল, যে কলামনারটা স্কোমাস হয়ে গেল, সে কিন্তু সে ডিফারেন্সিয়েটেড হলো কিন্তু কি দিয়ে, অ্যাডাল্ট সেল দিয়ে, মানে আনডিফারেন্সিয়েটেড স্টেম সেল দিয়ে কিন্তু হয় নাই। তাহলে ওই অ্যাডাল্ট সেল দিয়ে ডিফারেন্সিয়েট রিপ্লেসড হয়ে যাবে। এপিথেলিয়াল টিস্যু, মেসেনকাইমাল টিস্যু কি? মেসেনকাইমাল টিস্যু এপিথেলিয়াল টিস্যু বাদ দিলে সাপোর্টিং যে টিস্যুগুলো আছে সবই মেসেনকাইমাল টিস্যু। যেমন মেসেনকাইমাল টিস্যু এক্সাম্পল লিখো, মেসেনকাইমাল টিস্যু কি কি আছে আমাদের দেহে? আমরা যে স্কিনের নিচে, যদি স্কিনে এপিথেলিয়াল টিস্যু থাকে, স্কোমাস সেল এপিথেলিয়াম, তার নিচে যা আছে সবই কিন্তু মেসেনকাইমাল টিস্যু। যেমন বোন একটা মেসেনকাইমাল টিস্যু, এডিপোস টিস্যু মেসেনকাইমাল টিস্যু, ফাইব্রোব্লাস্ট মেসেনকাইমাল টিস্যু, কার্টিলেজ মেসেনকাইমাল টিস্যু, ব্লাড ভেসেল মেসেনকাইমাল টিস্যু। তাহলে সবগুলা হচ্ছে মেসেনকাইমাল টিস্যু, সাপোর্টিং টিস্যুগুলা হচ্ছে মেসেনকাইমাল টিস্যু। তাহলে এই চেঞ্জটা, রিপ্লেসমেন্টটা শুধু এপিথেলিয়াল টিস্যুতেই হবে না, মেসেনকাইমাল টিস্যু তো চাইলেই হতে পারে। তাহলে আমরা মেটাপ্লাসিয়ার ডেফিনেশনে বলছি, ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড অথবা অ্যাডাল্ট সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার অ্যাডাল্ট সেল টাইপ। এটার মেকানিজমটা কি? এটার মেকানিজম হচ্ছে রেজাল্ট অফ রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। যে স্টেম সেল গুলো থাকবে তাদের রিপ্রোগ্রাম হয়ে যাবে। তার মানে ধরো আমি যে বললাম, একটা এক্সাম্পল দিলাম যে ক্রনিক সিগারেট স্মোকিং, ওখানে ছিল তার কলামনার ইপিথেলিয়াম, পরে সেটা স্কোমাস হয়ে গেল। এখন দেখা যাবে ওর এর পর থেকে ওর ওই লাইনিং এপিথেলিয়ামে আর কলামনার ফেরত আসবে না, সেখানে কি হতে থাকবে, স্কোমাস সেলই তৈরি হতে থাকবে, কারণ স্টেম সেলগুলা রিপ্রোগ্রামিং হয়ে যাবে। তাহলে মেইন কথা হচ্ছে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল যেটা এক্সিস্ট, যেটা ছিল নরমাল টিস্যুতে। তাহলে নরমাল টিস্যুতে অলওয়েজ কিছু স্টেম সেল থাকে রিজার্ভ সেল হিসেবে, তাহলে সেগুলারও রিপ্রোগ্রামিং হয়ে যাবে। তাহলে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল এটা হতে পারে এপিথেলিয়াল টিস্যুতে, হতে পারে মেসেনকাইমাল টিস্যুতে হতে পারে। এখানে কে ভাইটাল রোল প্লে করে, কিভাবে রিপ্রোগ্রামিং হয়, তার জন্য দায়ী গ্রোথ ফ্যাক্টর, ভিটামিন, সাইটোকাইনস, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কেমিক্যালস, অনেকগুলা কেমিক্যাল, যেমন সিগারেট স্মোকিং এ হচ্ছে কেমিক্যালস রোল প্লে করছে। ভিটামিন, গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, এরা রোল প্লে করে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। তাহলে আমাকে কথা বলতে হবে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল মেটাপ্লাসিয়াতে। আমি এবার একটু যাই, ওই যে তোমরা বলছিলা হাইপারট্রফিতে কিরকম মেকানিজম, আপনি একটা মেকানিজম পড়েছিলেন ম্যাম। হাইপারট্রফিতে, অ্যাট্রফিতে কিরকম মেকানিজম, এক লাইনে কথা বলো। অ্যাট্রফিতে কি ছিল? না, প্রোটিন সিনথেসিসটা কমে যাবে, কম ছিল, ডিগ্রেডেশনটা বেশি ছিল। আর হাইপারট্রফিতে কিভাবে প্রোটিন সিনথেসিস বাড়বে, হাইপারট্রফিতে কি হবে, প্রোটিন সিনথেসিস বাড়বে। প্রোটিন সিনথেসিস বাড়বে কিভাবে, এই যে ফ্যাক্টর, তারপরে যদি কোনো অ্যাগনিস্ট এগুলা যদি আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে, প্রত্যেকটা সেলে কিন্তু একটা রিসেপ্টর আছে, সেলের সেল মেমব্রেনে কি আছে, রিসেপ্টর। ওখানে গিয়ে যদি এই গ্রোথ ফ্যাক্টর বা হরমোন এগুলা গিয়ে লাগে,
তখন সে দেখা যাবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে বাড়িয়ে দেবে, ইনক্রিজ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যদি বেড়ে যায়, আমরা জানি প্রোটিন সিনথেসিস কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে হাইপারট্রফির মেইন কারণ হচ্ছে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, ইয়েস ম্যাম। গ্রোথ ফ্যাক্টর। আলটিমেটলি গ্রোথ ফ্যাক্টর সিনথেসিসও বাড়ে, সেটা হচ্ছে হাইপারট্রফির কারণ। আর মেটাপ্লাসিয়াতে আলটিমেটলি এরা কি করে, ভিটামিন গ্রোথ ফ্যাক্টর এরা আছে, কিন্তু তারা রিপ্রোগ্রামিং অফ স্টেম সেলকে রিপ্রোগ্রাম করে ফেলে। রিপ্রোগ্রাম হয়ে যাওয়ার জন্য কলামনারটা বা স্কোমাস হয়ে গেল। দেখো এখন তাহলে আমরা এটা টাইপ করব কিভাবে। মেটাপ্লাসিয়া টাইপ হবে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া আর হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, মানে মেসেনকাইমাল টিস্যু মেটাপ্লাসিয়া। তাহলে আমরা এখানে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল নাই মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে, বলবো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু মেটাপ্লাসিয়া অথবা কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। যেমন এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া কলামনার সেল থেকে স্কোমাস সেল হয় কোন কোন অর্গানে, এক্সাম্পল। আবার স্কোমাস থেকে কলামনার মেটাপ্লাসিয়া উল্টাও হতে পারে কোন কোন অর্গানে, যেমন কমন রেসপিরেটরি ট্র্যাক্টে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ডিউ টু ক্রনিক। ডিউ টু কিন্তু বলতে হবে, কারণ সবারই মেটাপ্লাসিয়া হয়ে যাচ্ছে না, যাদেরটা নরমাল তাদেরটা নরমালি আছে। এইখানে কেন হচ্ছে, ডিউ টু ক্রনিক ইরিটেশন লাইক স্মোকিং, বা কেউ যদি বারবার কি করে অ্যালকোহল কনজাম্পশন করে, তাহলে কোথায় হয়ে যাবে, অ্যালকোহল কনজাম্পশন করলে ওই যে ইসোফেজিয়াল টিস্যু ওগুলা তো হতে পারে, মানে যে কোনো কেমিক্যাল দিয়ে যদি ক্রনিক ইরিটেশন হয়। স্টোন ইন দা ডাক্ট অফ স্যালাভারি গ্ল্যান্ড, বাইল ডাক্ট, প্যানক্রিয়াস, এগুলোতে যদি কোনো স্টোন থাকে তাহলে স্টোনটা বারবার ওখানে ঘষা দিচ্ছে, তাহলে সেই কারণে সেখানেও কি হতে পারে, মেটাপ্লাসিয়া হয়ে যেতে পারে। কলামনার সেল নরমালি ছিল কলামনার সেল টু স্কোমাস, মানে বুঝছি আগে ছিল তার নরমাল ছিল কলামনার সেল, এখন সেটা হয়ে গেল স্কোমাস সেল। এরপরে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয়, যদি ভিটামিন এ না খাওয়া হয়, তাহলে কিন্তু এটা স্কোমাস মেটাপ্লাসিয়া হয়ে যাবে। কোথায়, রেসপিরেটরি ট্র্যাক্টে হতে পারে, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে, কনজাংটিভা। আমরা জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে মেইন ইফেক্ট করে কোথায়, কনজাংটিভা, রাত কানা হয়ে যায়, আলটিমেটলি রেটিনার ওখানেও ইফেক্ট করে, তাহলে আইতে করতে পারে, তারপর জেনিটারি ইউরিনারিতে করতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টে, ইভেন রেসপিরেটরি ট্র্যাক্টে পর্যন্ত এটা মেটাপ্লাসিয়া হয়ে যেতে পারে। এছাড়া দেখো ট্রানজিশনাল এপিথেলিয়াম টু স্কোমাস, তার মানে হচ্ছে স্কোমাস মেটাপ্লাসিয়া আমরা তাকে ডাকবো, যেটা বর্তমানে পরিবর্তিত সেটার নামে ডাকা হয় স্কোমাস মেটাপ্লাসিয়া। এই স্কোমাস মেটাপ্লাসিয়াটা কলামনার থেকে স্কোমাস হতে পারে। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে, আমি একটু এটাকে দেখে যাই, এরা কারা, ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ইনসান, তোমরা কি আমাদের সাথে আছো? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি তো আপনাকে। শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। পার্টিসিপেন্ট মাত্র 33। এটা দিলে আসবে, ওদের চেহারা আসবে। স্ক্রিনশটটা একটু কিছুক্ষণ অফ থাকে, নাহলে একরকম হয়ে যাচ্ছে। বিবি ফাতেমা, Yes, ma'am. তোমার Assalamu ভিডিও alaikum. অন করো। ওয়ালাইকুম আসসালাম। আমরা মেটাপ্লাসিয়া পড়ছিলাম। মেটাপ্লাসিয়াকে আমরা ভাগ করলাম কিভাবে, দুই ভাবে। এটা বললাম Ma'am, epithelial metaplasia and connective tissue বলো metaplasia. ফাতেমা। Hello. মেটাপ্লাসিয়া আর হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া বা মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া, কানেকটিভ টিস্যু আর মেসেনকাইমাল মেটাপ্লাসিয়া। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, এপিথেলিয়াল টিস্যু বেসিক্যালি কি কি আছে, 3 রকমের এপিথেলিয়াল টিস্যু আমাদের দেহে, বলো নাম। Columnar, then হচ্ছে কলামনার, cuboidal and squamous. কিউবয়েডাল মানে হচ্ছে লো কলামনার। কিউবয়েডাল এর জন্য এখানে তেমন একটা ইম্পর্টেন্ট না বলা, কারণ কিউবয়েডাল মানে লো কলামনার। তাহলে কিউবয়েডাল বাদ দিলাম, কলামনার আর স্কোমাস। ইসোফেগাস কি, ইসোফেগাস নরমাল লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোমাস লোয়ার ছাড়া পুরা স্কোমাস। তারপরে জেনিটো
হ্যালো 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 সিস্টেমে ইউরিনারি সিস্টেমে কি লাইনিং ইপিথেলিয়াম শোনা যাচ্ছে না? ম্যাম শোনা যাচ্ছে? জেনিটো হ্যালো ইউরিনারি সিস্টেম, হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি, জি ম্যাম আমিও শুনতেছি ম্যাম বলো। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলে যাও, জি ম্যাম বলো। ম্যাম আরেকবার কোয়েশ্চেনটা করবেন, আমি বুঝি নাই। ইউরিনারি সিস্টেমের লাইনিং ইপিথেলিয়াম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল ইপিথেলিয়াম। তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যু পেলাম, একটা হচ্ছে কলামনার ইপিথেলিয়াম, আরেকটা পেলাম স্কোয়ামাস ইপিথেলিয়াম, আর একটা ট্রানজিশনাল ইপিথেলিয়াম। এখন আমরা যখন এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া বলছি, তাহলে এখানে নরমাল যা ছিল সেটা রিপ্লেসড হয়ে অন্য আরেকটা হয়ে যাবে, সেটা হচ্ছে এপিথেলিয়াল। তাহলে কি হতে পারে, যেমন মেটাপ্লাসিয়া, যদি টার্মিনোলজি হয় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, তাহলে আমাকে বুঝতে হবে বর্তমানে সে কোন 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 স্টেজে আছে স্কোয়ামাস লাইনিং এপিথেলিয়াম, আগে কিন্তু সে স্কোয়ামাস ছিল না, তার কোনো কারণে ক্রনিক ইরিটেশনের কারণে সে বর্তমানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। যেমন ইউরিনারি ব্লাডার, ও আগে কি ছিল? ম্যাম ইউরিনারি ব্লাডার ছিল হ্যালো ট্রানজিশনাল এপিথেলিয়াম ছিল, ট্রানজিশনাল। ট্রানজিশনাল এপিথেলিয়াম ছিল, এপিথেলিয়াম ছিল। এখন হচ্ছে সেই স্কোয়ামাস। কেন? কারণ দেখা গেল তার ব্লাডারের ভেতরে বড় একটা হ্যালো না হয়, তাহলে ইউরিনারি ব্লাডারটা বড় না? ম্যাম আটকায় আটকায় আসতেছে। হ্যালো যাচ্ছে না? না ম্যাম শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না ma'am। ইনসান কথা শোনা যাচ্ছে ম্যাম না ম্যাম, বেগে বেগে আসতেছে। কথা শোনা যাচ্ছে না? এর আগে শোনা যায় না ম্যাম, এখন শোনা যাচ্ছে আবার। হ্যালো, শোনা না গেলে তোমরা আমাকে হাত দিয়ে বলবা যে শোনা যাচ্ছে না। বলছিলাম ইউরিনারি ব্লাডারে নরমালি থাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম। যদি স্টোন হয় ওখানে, তাহলে সে ক্রনিক ইরিটেশন করে, তাহলে সেটা ট্রানজিশনালটা স্কোয়ামাসে পরিবর্তিত হয়ে যেতে পারে, তাহলে সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। আবার ধরলাম কারো ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ইউটিআই, ক্রনিক সিস্টাইটিস হয়, ইনফ্লামেশন হলে তাকে বলা হয় সিস্টাইটিস, তাহলে দেখা যাবে তার মেটাপ্লাসিয়া হয়ে যায়, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে যাবে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। তাহলে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া মানে ও যে সবসময় কলামনার থেকে হতে হবে এমন না, ট্রানজিশনাল থেকে হচ্ছে, তার মানে বর্তমানে সে স্কোয়ামাস, এটা সে পরবর্তী, যেমন আমরা এখন বলে ফেলাম একটা কলামনার থেকে, সেটা কোথায় হয়? কলামনার থেকে স্কোয়ামাস হয় কোথায়? ম্যাম রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট, ভেরি গুড, আবার আসছে রেসপিরেটরি ট্র্যাক্টে। ট্রানজিশনাল স্কোয়ামাস হয় কোথায়? ইউরিনারি ব্লাডারে। গল ব্লাডারও কিন্তু আরেকটা সাইড, গল ব্লাডারে আমরা জানি স্টোন হয় বেশি, ক্রনিক কোলিসিস্টাইটিস বলে, স্টোন হয় সিস্টাইটিস ইনফ্লামেশন, আর স্টোন হলে তাকে বলা হয় লিথিয়াসিস, ক্রনিক লিথিয়াসিস বলে, মানে কোনো কারণে যদি স্টোন হয়, যদি ওখানে স্টোন থাকে গলব্লাডারে, তাহলে সে বারবার ইরিটেশন করবে গলব্লাডারে। গলব্লাডারের নরমাল লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে কলামনার ইপিথেলিয়াম, সে কি হয়ে যাবে? স্কোয়ামাসে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এরকম যদি তার ইনসাইটিং যে কারণ সেটা যদি থাকে, তাহলে আলটিমেটলি এটার একটা রিস্ক আছে, সে ইট মে বি টু মেগনেসি, মেবি শোনা যাচ্ছে না ম্যাম, কার্সিনোমা, আসিয়া আমরা। ম্যাম হ্যাঁ বেগে বেগে আসতেছে। এখন শোনা যাচ্ছে না। আমরা 4 রকমের। হ্যালো, জি ম্যাম এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? Yes, আমি তো ma'am. আনস্টেবল। কি বেরিয়েছে সেটা আমাদের
ওদের হ্যালো টোটালি বুঝতেছি না ম্যাম। ম্যাম, কিছু শোনা যাচ্ছে না ম্যাম। টাইম শেষ তো ম্যাম, ছুটি দিলেন। ম্যাম পড়াচ্ছে না, ম্যাম কথা বলতেছে বাকিদের সাথে। উফ, বিরক্ত লাগতে যাচ্ছে। একটু লাস্টে আছে দেখো একইভাবে স্কোমাস থেকে কলামনার মেটাপ্লাসিয়া হতে পারে। কোথায় হয়? সাইটটা লাগবে, ইসোফেগাসে হয়। ইসোফেগাসের একটা কন্ডিশন, ব্যারেটস ইসোফেগাস। ব্যারেটস ইসোফেগাস ডিউ টু রিফ্লাক্স গ্যাস্ট্রিক অ্যাসিড। রিফ্লাক্স মানে উল্টা দিকে চলে আসা। গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে কোথায়? স্টোমাকে, ইসোফেগাসে চলে আসে। হ্যালো ইনসান, কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কন্ডিশনটার নাম বললাম ব্যারেটস ইসোফেগাস ডিউ টু রিফ্লাক্স গ্যাস্ট্রিক অ্যাসিড। এখানে লিখে রাখো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, GERD। GERD মানে কন্ডিশনটার নাম হচ্ছে, ডিজিজটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। যদি কারো থাকে তাহলে ইসোফেগাসের লোয়ার 1/3 স্কোমাস ইপিথেলিয়ামটা কলামনার ইপিথেলিয়াম হয়ে যায়। সে কন্ডিশনটার নাম হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। তাহলে যেটা চেঞ্জ ইপিথেলিয়াম হয়ে যায় রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক জুসের জন্য, সে কন্ডিশনটার নাম হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। আর আমাদের অ্যাডাপ্টেশনের নাম হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া, স্কোমাস টু কলামনার মেটাপ্লাসিয়া। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এইখান থেকে কেন হয়? এখান থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারবে। এইখান থেকে যেহেতু সে কলামনার হয়েছে, এখানে ডেভেলপ করবে অ্যাডেনোকার্সিনোমা। আর আগে যেটা স্কোমাস হয়ে গিয়েছিল সেখানে ডেভেলপ করবে স্কোমাস সেল কার্সিনোমা। এটা ক্যান্সারের নাম বলে ফেললাম। একটা বলে ফেললাম অ্যাডেনোকার্সিনোমা, আর একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। তাহলে এটা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। আমরা আরেকটা মেইন সাবডিভিশনে আমরা এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার বাদ দিয়ে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়াও কিন্তু বলেছিলাম। দেখো কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, দেখো কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া এটা হচ্ছে, শুধু এটুকু মনে রাখো, মায়োসাইটিস ওসিফিকেন্স। মায়োসাইটিস ওসিফিকেন্স, বোন ফরমেশন উইদিন মাসেল, এটুকু লিখলে হবে। মাসেলের ভেতরে মাসেল থাকারই কথা, কিন্তু ওখানে যদি বোন চলে আসে, বোন, তাহলে বোন ফরমেশন উইদিন মাসেল, মাসেলের মধ্যে বোন ফরমেশন হলে সেই কন্ডিশনটার নাম হচ্ছে মায়োসাইটিস ওসিফিকেন্স। একইভাবে অ্যাডিপোস টিস্যু চলে আসতে পারে অস্টিওব্লাস্টের মধ্যে, অথবা ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসিস হয়ে যেতে পারে অস্টিওব্লাস্টের মধ্যে। এখানে বোন থাকার কথা, সেখানে ধরো ফাইব্রোব্লাস্টের পলিফারেশন হচ্ছে। অস্টিওব্লাস্ট হচ্ছে বোনের সেল, ফাইব্রোব্লাস্ট হচ্ছে ফাইব্রাস টিস্যুর সেল, এডিপোস টিস্যু হচ্ছে ফ্যাট সেল, অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ফর্মিং সেল। আমাদের শুধু এক্সাম্পল বলবা, তোমরা বলবা এটা মায়োসাইটিস ওসিফিকেন্স, অন্যগুলা বোঝার জন্য বলা। তোমাদের এক্সাম্পল বলতে হবে মায়োসাইটিস ওসিফিকেন্স, বোন ফর্মেশন উইদিন মাসেল। এখন দেখো এক্সাম্পল গুলো, একটু ছবি একটু দেখো। দেখো এটা হচ্ছে নরমাল একটা ইপিথেলিয়াম, এই হচ্ছে কলামনার ইপিথেলিয়াম। যখন মেটাপ্লাসিয়া হলো স্কোমাস হয়ে গেল, স্কোমাস মেটাপ্লাসিয়া। এটা কোথায় বলেছিলাম? কোথায় হয়? ব্রঙ্কাসে হয়। আর একটা ফিমেলের একটা অর্গান আছে সার্ভিক্স, এন্ডোসার্ভিক্সে হয়, সেখানে ক্যান্সার বেশি হয় এই কারণে। দেখো যে ট্রাকিয়া ব্রঙ্কাই, স্কোমাস মেটাপ্লাসিয়ার এক্সাম্পল দেওয়া হচ্ছে। ট্রাকিয়া ব্রঙ্কাতে হয়, কারো যদি ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা স্মোকিং থাকে,
গল ব্লাডার এগুলো কমনেস্ট গুলো বলা হচ্ছে। ক্রনিক কোলেসিস্টাইটিস বা স্টোন থাকলে গল ব্লাডারে হয়। সার্ভিক্সে হতে পারে ক্রনিক সার্ভিসাইটিস মানে ইনফ্লামেশন থাকলে। দেখো এখানে হয়ে গেল, এটা হলো ইয়েতে স্কোমাস মেটাপ্লাসিয়া, ইউরিনারি ব্লাড। কলামনার মেটাপ্লাসিয়া কোথায় বলেছিলাম? ইসোফেগাস, ব্যারেটস ইসোফেগাসে হবে। মায়োসাইটিস ওসিফিকেন্স, আর এগুলো লাগবে না তোমাদের। তাহলে আমাদের আজকে আমরা পড়লাম মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়াতে আমরা তাহলে ডেফিনেশনের মধ্যে পড়লাম, মেটাপ্লাসিয়াটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটেড সেল রিপ্লেসড বাই আনাদার ডিফারেন্সিয়েটেড সেল। কেন হয়? রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। এরপরে চলে আসে এবং তার গ্রোথ ফ্যাক্টর, ভিটামিন, সাইটোকাইন এরাই রোল প্লে করে। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া হয়, আরেকটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার আন্ডারে কলামনার থেকে স্কোমাস হতে পারে, আবার স্কোমাস থেকে কলামনার হতে পারে, ট্রানজিশনাল থেকে স্কোমাস হতে পারে। মোটটা কমন মনে রাখতে হবে, যেটা ইজি সেটাই মনে রাখতে। স্কোমাস মেটাপ্লাসিয়া হয় কোথায় বললাম? স্কোমাস মেটাপ্লাসিয়া হয় এক্সাম্পল এই যে এই তিনটা এক্সাম্পল, ট্রাকিয়া ব্রঙ্কাইতে হতে পারে, গল ব্লাডারে হতে পারে, সার্ভিক্সে হতে পারে। কেন হয় সেটাও কিন্তু লাগবে। এছাড়া আরেকটা বললাম মায়োসাইটিস ওসিফিকেন্স, বোন মাসেলের ভেতরে বোন ফর্মেশন, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। আর কলামনার মেটাপ্লাসিয়া কোথায় হয়? ব্যারেটস ইসোফেগাইটিস থাকলে ব্যারেটস ইসোফেগাসে হবে। তাহলে আমাদের আজকে অ্যাডাপ্টেশন শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইনফ্লামেশন করব। অ্যাডাপ্টেশন আজকে বাসায় পড়ে নিবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।